हेलो फ्रेंड्स, तो आज के भिडियोते আমরা দেখব ক্লজকে। ক্লজ কি জিনিস? ক্লজ হতে গেলে প্রথমে একটা সাবজেক্ট দরকার পড়ে, দু নম্বর যেটা দরকার পড়ে সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব, আর তিন নম্বর যেটা দরকার পড়ে সেটা হলো প্রেডিকেট। সাবজেক্ট কি না, বাক্যে কর্তাকে বলা হচ্ছে সাবজেক্ট। এই কর্তা বার করার উপায় কি? কে দিয়ে প্রশ্ন করে, কারা দিয়ে প্রশ্ন করে, অথবা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট। কি কেন বললাম না, জড় পদার্থের ক্ষেত্রে কি কে ব্যবহার করা হয়। সমাপিকা ক্রিয়া বাক্যে অর্থকে সম্পূর্ণ করে যে ক্রিয়া তাকে বলে সমাপিকা ক্রিয়া। তাহলে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অর্থ সম্পূর্ণ করে কে সমাপিকা ক্রিয়া। প্রেডিকেট কি? সাবজেক্ট বাদ দিলে বাক্যের বাকি অংশকে বলা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই প্রেডিকেটের মধ্যে সমাপিকা ক্রিয়াও কিন্তু পড়ছে। তাহলে এই তিনটে অপশন, তাহলে এই তিনটে শর্ত মানতে হবে। এক, সাবজেক্ট থাকতে হবে। দুই, একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তিন, প্রেডিকেট থাকতে হবে, তখনই তাকে বলা হবে ক্লজ। যেরকম ধরো হি প্লেজ, আমি বললাম সে খেলে, তাহলে এটা কি ক্লজ হতে পারে? দেখো হিটাকে বলো তো সাবজেক্ট, কে খেলে, এই যে কে দিয়ে প্রশ্ন করতে যেটা পেলাম সেটা কে, সে হলো বাক্যের সাবজেক্ট। তাহলে বাক্যের সাবজেক্টকে পেয়ে গেলাম এখন। নেক্সট আছে প্লেজ, খেলে, এটা কি ভার্ব, ক্রিয়াপদ। এটা কি সম্পূর্ণ করছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে, তাই এটা সমাপিকা ক্রিয়া। তাহলে সে খেলে। এবং আরও একটা কন্ডিশন ছিল, সাবজেক্ট সমাপিকা ক্রিয়া। সাবজেক্ট তো এক নম্বর কন্ডিশন, সমাপিকা ক্রিয়া দু নম্বর কন্ডিশন। তিন নম্বর কন্ডিশনটা কি ছিল? তিন নম্বর কন্ডিশন ছিল একটা প্রেডিকেট থাকতে হবে। দেখো সাবজেক্টকে বাদ দিলে বাক্যের বাকি অংশকে আমরা বলি প্রেডিকেট। তাহলে প্লেজ এখানে প্রেডিকেটের কাজ করছে। তাহলে তিনটা শর্ত কি মানলো? হ্যাঁ, এক নম্বর সাবজেক্ট আছে, দু নম্বর সমাপিকা ক্রিয়া আছে, আর তিন নম্বর হলো প্রেডিকেট আছে। তাহলে কি এটাকে ক্লজ বলতে পারি? হ্যাঁ, এটা একটা ক্লজ। তাহলে ক্লজের ক্ষেত্রে আমরা দেখলাম, এক, সাবজেক্ট থাকতে হবে। দুই, সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তিন, প্রেডিকেট থাকতে হবে। এখন এই প্রেডিকেটটা না মনে রাখলেও চলবে, কেন কি সমাপিকা ক্রিয়া থাকলেই তো সেটা প্রেডিকেট হয়ে যাচ্ছে। তাহলে প্রেডিকেটটা আমরা নাও মনে রাখতে পারি, কিন্তু আমাদের এক নম্বর আর দু নম্বর এই দুটো নিয়ম মনে রাখতেই হবে। অর্থাৎ সাবজেক্ট থাকতে হবে, সমাপিকা ক্রিয়া থাকতে হবে, তখনই সেটা হয়ে যাবে ক্লজ। বোঝাতে পারলাম? তাহলে এখন আমাদের দেখে নেওয়ার পালা আর কয়েকটা উদাহরণ। যেরকম ধরো হি প্লেজ, সে খেলে ক্রিকেট। দেখো এর আগে যেটা দিয়েছিলাম হি প্লেজ অনলি, বলেছিলাম হি প্লেজ। এখন যেটা দিলাম হি প্লেজ ক্রিকেট। এখন প্রশ্ন, এটা কি ক্লজ হবে? দেখে নি সাবজেক্ট আছে কিনা। হ্যাঁ, হি তো সাবজেক্ট, খেলে সমাপিকা ক্রিয়া, আর এটা পুরোটা মিলে প্রেডিকেট। বুঝতে পারলাম? তাহলে প্রেডিকেটও আছে। তাহলে এক নম্বর সাবজেক্ট আছে, দু নম্বর সমাপিকা ক্রিয়া আছে, তিন নম্বর প্রেডিকেট আছে। তাহলে কি এটাকে ক্লজ বলতে পারবো? হ্যাঁ, এটা তাহলে পুরোটা একটা কি না ক্লজ। তাহলে আরেকটা উদাহরণ দেখে নি, হি প্লেজ ক্রিকেট এভরিডে, প্রত্যেক দিন। এটাকে কি ক্লজ বলা যেতে পারে? দেখো হিটাকে সাবজেক্ট, প্লেজ সমাপিকা ক্রিয়া। দেখো প্লেজ ক্রিকেট এভরিডে, এটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ অর্থাৎ প্রেডিকেটের ভূমিকা পালন করছে। তাহলে সাবজেক্ট আছে, সমাপিকা ক্রিয়া আছে, প্রেডিকেট আছে, তিনটা শর্ত মানলো, তার মানে পুরোটাকে আমি ক্লজ বলতে পারি। পারি কিনা? ক্লজ কি? ক্লজ হচ্ছে বাক্যের অংশ হতে পারে, আবার একটা বাক্যও হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? তাহলে ক্লজ বাক্যের অংশ হতে পারে, আবার বাক্যও হতে পারে। কিভাবে? এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দেখলাম, হি প্লেজ ক্রিকেট এভরিডে, এটা তো পুরোটা একটা সেন্টেন্স। আবার ক্লজ বাক্যের অংশও হতে পারে, সেটা একটা উদাহরণ দেখে নি। দেখো এখানে দিস কে সাবজেক্ট, ইজ কে, ইজটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ইজ দ্য বয়, এটাকে না এটা প্রেডিকেট।
তাহলে এই যে দিস ইজ দ্য বয়, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, এখানে একটা প্রেডিকেট আছে, তাহলে এটাকে ক্লজ বলতে পারি। যে কিনা এটা করেছিল, এখানে হুটা সাবজেক্টের কাজ করছে, ডিডটা সমাপিকা ক্রিয়ার কাজ করছে, আর ডিড পুরোটা মিলে প্রেডিকেটের কাজ করছে। তাহলে বলতে পারি হু ডিড ইট, এখানেও সাবজেক্ট আছে, এখানেও সমাপিকা ক্রিয়া আছে, আর এখানেও প্রেডিকেট আছে, তাহলে এটাও একটা ক্লজ। এই বাক্যে দুটো ক্লজ আছে, তাহলে যে দুটো ক্লজ পেলাম একটু লিখে নিই। প্রথমে দিস ইজ দ্য বয়, এটা একটা পেলাম। 2 নম্বরে যেটা পেলাম হু ডিড ইট। এবারে দেখো, আমি দিস ইজ দ্য বয় এই কথাটা লিখে ফুল স্টপ দিতে পারি, এই হলো বালকটি, হ্যাঁ দিতে পারি। তাহলে এটা কিন্তু বাক্য হলো, অর্থাৎ একা একা বসতে পারলো বাক্য বলা যেতে পারে দিস ইজ দ্য বয়কে। কিন্তু পরেরটা যদি দেখি, যে কিনা এটা করেছিল, হু মানে এখানে কে নয়, কিন্তু যে করেছিল এটাকে, এই হলো সেই বয়। অর্থাৎ এখানে কিন্তু একে সেন্টেন্স হিসাবে যদি ব্যবহার করব বলি তাহলে কিন্তু হবে না, অর্থাৎ একে কিন্তু আমরা সেন্টেন্স হিসাবে ব্যবহার করতে পারবো না, অথচ দুটোই কিন্তু ক্লজ। তাহলে প্রথমটা যেটা সেটা ক্লজ, কিন্তু এটাকে সেন্টেন্স হিসাবে বসাতে পারলাম। কিন্তু পরেরটা যেটা সেটাও ক্লজ, কিন্তু একে সেন্টেন্স হিসাবে ব্যবহার করতে পারছি না। এই কারণে এখানে এই যে নিয়মটা লিখেছিলাম, বাক্যের অংশ হতে পারে, যেটা আমরা এই যে হু ডিড ইটকে দেখলাম, এটা বাক্যের অংশ। আবার দিস ইজ দ্য বয় এটা বাক্য, অর্থাৎ এটাকে আলাদা করে আমরা লিখতে পারি, তার মানে বাক্য হতে পারে। তাহলে ক্লজ বাক্য হতে পারে, আবার বাক্যের অংশও হতে পারে। যে বাক্য হতে পারে সে কারোর উপরে ডিপেন্ড করলো না, কারোর উপর ডিপেন্ড করলো কি, করলো না। তাহলে এই যে বাক্যটা আমরা দেখলাম, এ কারোর উপর ডিপেন্ড করলো না, স্বাধীন। তাহলে সেই কারণে একে বলা হবে ইনডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যেহেতু এই ক্লজ একা একা বসতে পারে, মানে স্বাধীনভাবে যেহেতু বসতে পারে, সেই কারণে একে বলা হচ্ছে ইনডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট মানে হচ্ছে কারোর উপরে ডিপেন্ড করে না, মানে স্বাধীন। আর এই যে পরের ক্লজটা হু ডিড ইট, যে কিনা এটা করেছিল, এটা কিন্তু পুরোপুরি একা একা বসতে পারে না এবং একটা বাক্য তৈরি করতে পারে না, তাই একে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কোনো না কোনো মেন ক্লজের উপরে, কোনো না কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করে, তাই এটা পরাধীন। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা একা বসতে পারে তাই স্বাধীন, আর ডিপেন্ডেন্ট ক্লজ একা একা বসতে পারে না, একা একা একটি বাক্য তৈরি করতে পারে না, তাই একে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলা হচ্ছে? ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখান থেকেই ক্লজ কয় প্রকার সেটা আমরা জানবো। তো ক্লজকে দুভাগে ভাগ করা হয়েছে। যে কারোর উপরে ডিপেন্ড করে না তাকে বলা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর যে একা একা বসতে পারে না, ইনডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করে, তাকে বলে ডিপেন্ডেন্ট। কারো না কারোর উপরে ডিপেন্ড করে তাই ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়? ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে পরাধীন মানে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজকে কয় ভাগে ভাগ করা হলো? ক্লজকে দুই ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কারো উপরে সে নির্ভর করে না এবং সেই হলো বাক্যের মূল ক্লজ, সেই কারণে একে বলা হচ্ছে মেইন ক্লজ। কি ক্লজ? মেইন ক্লজ। কিন্তু এ যেহেতু কারো না কারো উপরে ডিপেন্ড করে, মানে কারো না কারো অধীনে থাকে, তাকে ইংলিশে বলা হয় সাবঅর্ডিনেট, অধীনস্থ। কারো না কারো অধীনস্থ, তাই সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। কি বলা হলো? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখান থেকে আমরা জানলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, সেটাই হলো মেন ক্লজ। অর্থাৎ মেন ক্লজ যা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তা। মেন ক্লজ মানে বাক্যের মূল ক্লজ, মানে কারো উপরে নির্ভর করে না, তাই একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হচ্ছে। আর সেই হলো মূল বা প্রধান।
আর ডিপেন্ডেন্ট ক্লজ সে মেন ক্লজের উপরে ডিপেন্ড করে, একা একা বসতে পারে না, পুরো বাক্যকে সম্পূর্ণ করতে পারে না, তাই ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়েছে। এবং যেহেতু মেন ক্লজের অধীনে থাকে, তার নিজস্ব কোনো স্বাধীন ক্ষমতা নেই, তাই সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়েছে। কেন কি সাবঅর্ডিনেট কথাটার মানে হচ্ছে অধীনস্থ। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা কি না, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখলাম, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন, তাকেই আমরা মেন ক্লজ বলছি। মেন মানে কি প্রধান, প্রধানকে প্রিন্সিপালও বলে, তাই একে আমরা প্রিন্সিপাল ক্লজও বলে থাকি। অর্থাৎ একটাই ক্লজ কিন্তু নাম তার তিনটা। আবার এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা দেখছি, সেটাকে ছোট্ট করে যদি আমরা বলি, সাবঅর্ডিনেটের অর্ডিনেটকে কেটে দিলাম, বাকি পড়ে থাকলো সাব, অর্থাৎ যেটাই সাবঅর্ডিনেট ক্লজ সেই হলো সাব ক্লজ ছোট্ট করে বললে। তাহলে ক্লজকে দুভাগে ভাগ করা হয়েছে, কিন্তু প্রত্যেকেরই তিনটা করে নাম। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার আরেকটা নাম হলো মেন ক্লজ, এবং তার আরেকটা নাম আছে প্রিন্সিপাল ক্লজ। 2 নম্বর ভাগের মধ্যে পড়ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ সে কারো না কারো উপর নির্ভর করে, তাই অধীনস্থ বলা আছে সাবঅর্ডিনেট, এবং সংক্ষেপে বললে শুধু সাব ক্লজ। যেরকম ধরো তোমার বাড়িতে আছে কেউ একজন দেবাশিস বলে, তো দেবাশিসকে অনেকে ছোট্ট করে যেরকম দেবু দেবু বলে ডাকে না, দেখবে বাড়ির লোকেরা দেবাশিস পুরো নাম ডাকে না, দেবু বলে, দেবু। ঠিক একইভাবে সাবঅর্ডিনেট ক্লজ যেটা, তাকে ছোট্ট করে নাম দেওয়া হয়েছে সাব ক্লজ। কি ক্লজ? সাব ক্লজ। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কি? দেখো, ফ্রেজের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া ছিল না, কিন্তু ক্লজের মধ্যে সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে ফ্রেজে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, ক্লজে সমাপিকা ক্রিয়া থাকবে। 2, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট কিন্তু থাকবে না, যেখানে ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে। ফ্রেজের মধ্যে কোনো প্রেডিকেট বলে কোনো কিছু ছিল না, কিন্তু ক্লজের মধ্যে প্রেডিকেট থাকবে। তাহলে আমরা দেখে নিলাম ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। এখন সমাপিকা ক্রিয়া, তার তো অনেক উদাহরণ আছে। যতগুলো টেন্স আছে সেগুলো সব সমাপিকা ক্রিয়ার উদাহরণ। যতগুলো ভয়েস চেঞ্জের আমরা নিয়ম শিখেছি সেগুলো সব সমাপিকা ক্রিয়ার উদাহরণ বা ফাইনাইট ভার্বের উদাহরণ। তাহলে এখানে তো ফাইনাইট ভার্ব থাকবে না, এখানে থাকবে কে? এখানে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব বললে কি বোঝায়? ভার্বের 4 নম্বর ফর্ম একা একা বসতে পারে, ভার্বের 3 নম্বর ফর্ম একা একা বসতে পারে, হ্যাভিং প্লাস V3 বসতে পারে, এছাড়াও টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসতে পারে, এছাড়াও ভার্বাল নাউন বসতে পারে অসমাপিকা ক্রিয়ার মধ্যে। তাহলে আমরা দেখে নিলাম ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। তো এখন আমরা দেখে নেব এই যে ক্লজকে কত ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। মনে পড়ে মেন ক্লজ আর একটা হলো সাব ক্লজ। এই নামগুলো কেন নিলাম? প্রত্যেকে তো 3টা করে নাম ছিল। কেন কি মেন ক্লজটা সবচেয়ে ছোট, বলতে সুবিধা হবে, আর সাব ক্লজও বললে সবচেয়ে ছোট এবং বলতে সুবিধা হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যেই সাব ক্লজ সেই ডিপেন্ডেন্ট ক্লজ, সেই হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর মেন ক্লজ যেই মেন ক্লজ সেই হলো প্রিন্সিপাল ক্লজ, সেই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দেখে নেব মেন ক্লজ আর সাব ক্লজের মধ্যে পার্থক্য কি। দেখো, মেন ক্লজ আর সাব ক্লজকে চিহ্নিত করার আগে বা পার্থক্য তৈরি করার আগে আমরা আরেকটা জিনিস যেটা দেখে নেব, সেটা কি, একটা ক্লজে যদি সাবজেক্ট না থাকে তাহলে কি সেটা ক্লজ হতে পারবে না? যেরকম ধরো একটা বাক্য বললাম গো দেয়ার, সেখানে যাও। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট নেই, ওখানে যাও। তো যখন এরকম ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে এবং ভার্ব দিয়ে শুরু হবে, ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে, তখন কিন্তু উহ্য আছে সাবজেক্ট ইউ কিন্তু লুকানো আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট না থাকা সত্ত্বেও একে ক্লজ বলবো। কেন না, ক্লজ এই কারণে বলবো কেন কি এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে এবং সাবজেক্ট না থাকলেও সেটা কিন্তু লুকানো আছে, উহ্য আছে ইউটা। গো দেয়ার মানে তুমি সেখানে যাও বা তোমরা সেখানে যাও, এরকম বোঝাচ্ছে। তাহলে ক্লজের মেন সত্যটা হলো সাবজেক্ট না থাকলেও চলবে, একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে। এবারে সমাপিকা ক্রিয়া যতগুলো থাকবে একটা বাক্যে ততগুলো ক্লজ হবে। একটা বাক্যে সমাপিকা ক্রিয়া আছে 2টো,
তার মানে ক্লজ কটা আছে? দুটো। মেন ক্লজ না সাব ক্লজ সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ক্লজ দুটো থাকবেই থাকবে। কেন কি? সমাপিকা ক্রিয়া যতগুলো থাকবে ক্লজ ততগুলো হবে। গো অ্যান্ড ইট, যাও এবং খাও। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কেবলমাত্র ভার্বের 1 নম্বর ফর্ম আছে, এখানেও ভার্বের 1 নম্বর ফর্ম আছে। তাহলে সমাপিকা ক্রিয়া এখানে একটা আছে, আর ইটে সমাপিকা ক্রিয়া একটা আছে। তাহলে এখানে ক্লজ কটা হলো? না দুটো। একটা হচ্ছে গো আর একটা হচ্ছে ইট। তাহলে বাক্যে দুটো ক্লজ আছে। কটা ক্লজ আছে? দুটো ক্লজ। ক্লজের সংখ্যা কত? দুটো। এখানে সাবজেক্ট না থাকলেও সাবজেক্ট ইউ লুকানো আছে, উজ্জ্ব আছে। তাহলে ক্লজের মেন শর্ত কিন্তু সাবজেক্টও নয়। তাহলে সমাপিকা ক্রিয়াটাই মূল শর্ত, অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া হলেই সেটা ক্লজ হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব সাবক্লজ আর মেন ক্লজের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, সাবক্লজ যখন আমরা বলছি না, সাবক্লজের আগে কোনো না কোনো একটা বাইন্ডার থাকবে, বাইন্ডিং ওয়ার্ড থাকবে, যেটাকে আমরা বলছি কনজাংশন, যেটা যুক্ত করবে। যেরকম ধরো দ্যাট। আবার যুক্ত করতে কখনো কখনো সাব ক্লজের আগেই কি বসানো যেতে পারে? ইন্টারোগেটিভ প্রোনাউন বসানো যেতে পারে। কি বসানো যেতে পারে? ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করতে যেসব প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়, যেরকম ধরো হোয়াট, যেরকম ধরো হু। এছাড়াও আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। কার আগে? সাব ক্লজের আগে। দিয়ে মেন ক্লজকে সাব ক্লজের সঙ্গে যুক্ত করতে পারি। যেরকম ধরো হোয়াই। এছাড়াও আমরা রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করতে পারি। কার আগে? সাব ক্লজের আগে। যেরকম ধরো হু, হুইচ, এগুলোও রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। দ্যাট, অ্যাজ। রিলেটিভ অ্যাডভার্বকেও আমরা ব্যবহার করতে পারি কি হিসাবে? না, সাব ক্লজের আগে বসিয়ে সাব ক্লজের সঙ্গে মেন ক্লজকে যুক্ত করতে। যেরকম ধরো হোয়েন, যেরকম ধরো হোয়ার, যেরকম ধরো হাউ, হোয়াই, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমরা আরও অনেক রকম কনজাংশন আছে যেগুলোকে ব্যবহার করতে পারি সাব ক্লজের পূর্বে, আর সেগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে এটা সাব ক্লজ। তাহলে সাব ক্লজের আগে সাব ক্লজের সঙ্গে মেন ক্লজকে যুক্ত করতে যেসব বাইন্ডার ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় সেগুলোর উদাহরণগুলো একসঙ্গে দেখে নিই। দ্যাট থাকতে পারে, হু থাকতে পারে, হুইচ থাকতে পারে, হোয়াট থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হাউ থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, বিকজ থাকতে পারে, দো থাকতে পারে, অলদো থাকতে পারে, ইফ থাকতে পারে, ওয়েদার থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হুম থাকতে পারে, হুজ থাকতে পারে, ওয়াই থাকতে পারে, হোয়েন্স থাকতে পারে, ওয়াইল থাকতে পারে, আফটার থাকতে পারে, বিফোর থাকতে পারে, টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে, সিন্স থাকতে পারে, হোয়ার এভার থাকতে পারে, লেস্ট থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, সাচ দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে ইত্যাদি লিঙ্কারগুলো সাব ক্লজের পূর্বে বসতে পারে এবং মেন ক্লজকে সাব ক্লজের সঙ্গে যুক্ত করতে পারে। এইভাবে সাব ক্লজকে আমরা চিনতে পারি। তাহলে একটা বাক্য দিয়েছি, এই বাক্যে কিভাবে চিহ্নিত করব? এই যে হু আছে, হুর পরেরটা অর্থাৎ হু থেকে বাদবাকি অংশটা, একে আমরা বলতে পারি সাব ক্লজ। আর বাদবাকি পড়ে থাকা অংশটাকে কি বলবো? না, সেটাকে বলবো মেন ক্লজ। 1 মিনিট, এটাকে আমরা মেন ক্লজ নাও বলতে পারি, এটাকে তো সাব ক্লজও বলতে পারি। দেখো, একটা বাক্যে দুটো ক্লজ যদি থাকে, কমসে কম সবচেয়ে কম একটি মেন ক্লজ থাকতেই হবে। মেন ক্লজ ছাড়া বাক্য হবেই না। তাহলে একটা অলরেডি সাব ক্লজ পেয়ে গেছি, তাহলে আরেকটা তো মেন ক্লজ হবেই হবে। বোঝাতে পারলাম কিনা? এখন প্রশ্ন আছে, ডু ইউ নো হোয়ার হি লিভস? তুমি কি জানো সে কোথায় থাকে? এই দেখো, হোয়ারের পরের যে অংশটা, এটাকে আমরা বলবো সাব ক্লজ। কেন সাব ক্লজ বলবো? কেন কি হোয়ার এখানে বাইন্ডিং ওয়ার্ড, যেটা যুক্ত করছে মেন ক্লজের সঙ্গে সাব ক্লজকে। তাহলে হোয়ারের পরেরটা কি? সাব ক্লজ। এবং তার আগে ডু ইউ নো,
এটা হলো মেন ক্লজ। বুঝতে পারলাম? আর একটা উদাহরণ দেখে নিই। আই নো হাউ হি ডিড ইট। এখানে দেখো হাউ এর পরের যে অংশটা এটাকে আমরা সাব ক্লজ বলবো। হাউ যেহেতু এখানে সেই শব্দটা, সেই কনজাংশন যে যুক্ত করছে, যে সাব ক্লজে পূর্বে বসতে পারে, তাহলে হাউ আছে সবার প্রথমে, সেই কারণে এটাকে সাব ক্লজ বলবো। আর বাকি অংশটাকে আই নোকে কি বলবো? মেন ক্লজ। আই নো, আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে সৎ। তাহলে দ্যাটের পরে যেটা থাকবে সেটা কি? সাব ক্লজ। আর দ্যাটের আগে যেটা থাকবে তাহলে সেটা মেন ক্লজ। তাহলে দ্যাট যেহেতু আছে এখানে লিঙ্কারে কাজ করছে, তাই দ্যাটের পরের অংশটাকে আমরা বলছি সাব ক্লজ, আর তার আগের অংশটাকে আমরা মেন ক্লজ বলছি। কিন্তু এটা তো ক্লজ বলে দিচ্ছি, আমরা তাও একবার দেখে নেব ক্লজ হওয়ার মেন শর্ত কী ছিল। একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। এখানে ক্লজ হয়েছে সাব ক্লজ বলছি, ইজটা এখানে সমাপিকা ক্রিয়া, আর এখানে নোটা সমাপিকা ক্রিয়া, তাহলে ক্লজ ঠিক আছে। তাহলে দুটোই ক্লজ, এবং বাক্যে একটা মেন ক্লজ থাকতেই হবে। যেহেতু দ্যাট হি ইজ অনেস্ট এটা সাব ক্লজ হয়ে গেল, বাদ বাকি আই নোটা তাহলে কি হবে? মেন ক্লজ। দেখো পরের বাক্যটা দেখছি, দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে দ্যাট দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথমে আছে সাব ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, এটা সবার জানা। তাহলে এখানে সাব ক্লজ কোনটা? দ্যাটের পরে যেটা আছে সাব ক্লজ। আর ইজ নোন টু অল, তাহলে এটা কি হবে? এটা হবে মেন ক্লজ, আর প্রথমেরটা হবে সাব ক্লজ। তাহলে এখানে দেখতে পেলাম সাব ক্লজ প্রথমে আছে, মেন ক্লজ শেষে আছে। এক মিনিট, এদের সমাপিকা ক্রিয়া আছে কিনা দেখে নি। দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, এই যে দেখো ইজটা এখানে সমাপিকা ক্রিয়া। পরেরটাতে ইজ নোন, জানা যায় বা পরিচিত, এটাও সমাপিকা ক্রিয়া আছে। এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্টকে ইজ নোন টু অল, সবার জানা। কোনটা সবার জানা? সবার জানা কোনটা? সে যে সৎ, এটা সবার জানা। তাহলে এই যে মেন ক্লজ আমরা দেখতে পাচ্ছি, যার সমাপিকা ক্রিয়া ইজ নোন টু অলটা, ইজ নোন টু অল বাকি পুরোটাকে প্রেডিকেট ধরবো, তো সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তার সামনের পুরো ক্লজটা, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, এটা সবার জানা। তাহলে এই মেন ক্লজের সাবজেক্ট কি হচ্ছে? সামনের এই সাব ক্লজটা পুরোটা সাবজেক্টের ভূমিকা পালন করছে। তাহলে এই ক্লজের সাবজেক্ট আছেই, মেন ক্লজের সাবজেক্টটাকে না সামনের এই পুরো ক্লজটা। দেখো পরের বাক্যটা দেখো, দ্য বয় হু ইজ অনেস্ট টোল্ড মি দিস, তাহলে ছেলেটা যে কিনা সৎ, এই যে হু এর পরে যেটা আছে এটা কি? এটা সাব ক্লজ। কেন? কেন কি এই যে হু আছে, তো হু এর পরে যে থাকবে সে কে? সাব ক্লজ। তাহলে এখানে মেন ক্লজ কে? না ছেলেটা বলেছিল আমাকে, অর্থাৎ এখানে দ্য বয় সাবজেক্ট, বলেছিল সমাপিকা ক্রিয়া, আর এটা আদার্স, মানে এটা পুরোটা মিলে প্রেডিকেটের কাজ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাব ক্লজ তো ভেতরে হয়ে গেল, বাদ বাকি দ্য বয় এটা সাবজেক্ট, আর টোল্ড মি দিস বাকি অংশ সমাপিকা ক্রিয়া সমেত, অর্থাৎ এখানে মেন ক্লজকে দ্য বয় টোল্ড মি দিস, এটা হলো মেন ক্লজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি মেন ক্লজের সাবজেক্ট সামনে আছে, অর্থাৎ মাথা সামনে আছে আর বডি পেছনে আছে। তো এরকমও মেন ক্লজ ভাগ হয়ে থাকতে পারে বাক্যের মধ্যে, যেখানে সাব ক্লজ মাঝখানে ঢুকে থাকতে পারে। তো আশা করি ক্লজের দুটো ভাগ এবং সাব ক্লজ মেন ক্লজকে ভাগ করতে আমরা পারবো এবার থেকে। তো যদি ভিডিওটি ভালো লেগেছে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে ক্লজের বাকি অংশগুলো নিয়ে। থ্যাংক ইউ।